প্রিয় দর্শক, বাংলাদেশের খবরের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। আজকে আমরা এমন একজন মানুষের মুখোমুখি হয়েছি যিনি একাধারে লেখক, রাজনীতি বিশ্লেষক, তার চেয়েও বড় পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। কথা বলবো বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের সঙ্গে। সাঈদ ভাই ভালো আছেন আশা করি? ভালো। একেবারে আপনার শৈশব থেকে শুরু করতে চাই। শৈশবের এমন কোনো স্মৃতি যেগুলো আপনার মনে পড়ে, যেগুলো বলতে ইচ্ছা হয়? আমার শৈশব তেমন বর্ণাঢ্য কিছু না, সুদূর গ্রাম আমার জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। তবে সেই সময়ের পরিবেশটাকে আমি কাছ থেকে দেখেছি এবং তখন এলাকায় দারিদ্র্য ছিল, মানুষের ভিতরে ক্ষুধা ছিল, কষ্ট ছিল, এগুলো দেখেছি। তখন আমাদের গ্রামে যদি বলি যে 95 2-3টা পরিবার ছাড়া সবাই ছিল দরিদ্র পীড়িত পরিবার। তো 2-3টা পরিবার, তাদেরকে বলা হতো তালেবর, মানে ধনী পরিবার। তো সেই সময়ে আমি এই ধরনের একটা তালেবর পরিবারে আমার জন্ম হয়। বাবা স্কুল শিক্ষক ছিলেন। তো স্কুল শিক্ষক থাকলেও কৃষি ছিল আমাদের জীবিকার প্রধান উৎস। তো তার বাইরেও সামাজিক রাজনৈতিক প্রভাবও ছিল। দাদা একসময় কংগ্রেস করতেন। তো এই কংগ্রেস করার মধ্য দিয়ে এলাকায় ব্যাপক জনগণের মধ্যে তার একটা পরিচিত ছিল। আর একটা হচ্ছে তার জীবনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে উনি পাকিস্তান আন্দোলনে যোগ দেন নাই, উনি কংগ্রেসের সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন। এটা তার একটা বিষয়। তার যুক্তিটা ছিল এইভাবে যে হিন্দু মুসলমান যদি আলাদা হয়ে যায় তাহলে তো মানুষের মধ্যে তো বিভেদ তৈরি হবে, অতএব দেশের উন্নতি। উনি একসময় যৌবনে গানের সরকার ছিলেন। তো তখন যে কারণে উনি মাঝে মাঝে কবিতায় মানে গানের সুরে কথা বলতেন। গানের সরকার মানে কি কোনো কবি গানের দল? হ্যাঁ, একটা দল করেছিলেন, সেটা হচ্ছে মসজিদে গানের দল। তো সেই দলে কিছুদিন ছিলেন, খুব বেশি দিন করেন নাই। তো যে কারণে ওই অভ্যাসটা তার ছিল। তো তার জাত এবং জাতি সম্পর্কে তার একটা ধারণা ছিল এবং এই ধারণাটা উনি বলতেন যে 10 জাতে 1 জাতি, তাতেই হয় উন্নতি। অর্থাৎ কেবল মুসলমানরা কিংবা কেবল হিন্দুরা, কেবল নমশূদ্ররা এগোতে পারবে না, সবাই মিলেমিশে আগাতে হবে। যদিও তখন জমিদারদের শাসন, জমিদারদের অত্যাচার ছিল, জুলুম নিপীড়ন ছিল, তার বিরুদ্ধে ক্ষোভও ছিল তার। তো তারপরেও এক জমিদার সন্তান কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি জেনারেল সেক্রেটারি ছিলেন এলাকার। তো এইভাবেই হচ্ছে আমার পরিবার। তো ওখানে জন্ম হওয়ার পর আমার মা একটু ব্যতিক্রম, শহরতলির মেয়ে, কোমরপুরের, এখন সেটা শহরের সাথে একাকার। তো ওখান থেকে যাওয়ার পর আমার মা বোধহয় ক্লাস 4 থেকে 5 ওঠার আগেই বিয়ের পিঁড়িতে বসেন। তো কিন্তু তার কতগুলো বিষয় ছিল, উনি অনেকগুলো ছড়া মুখস্থ বলতে পারতেন। তো এই ছড়া আমি দেখেছি যে আমার বোনদেরকে, আমার ছোটো ইমিডিয়েট ছোটো কয়েকজন বোন ছিল, তো বোনদেরকে ছড়া পড়িয়ে পড়িয়ে ঘুম পাড়াতেন। আচ্ছা। এবং খানিকটা সুরে, গানের সুরে ছড়াগুলোকে পাঠ করতেন। তো তখন আমার ধারণা হয়েছে বোধহয় আমাকে ওইভাবে একসময় ছড়া পড়াতেন, আমাকেও ছড়া পড়িয়ে হয়তো ঘুম পাড়াতেন। তো আমি পাশে বসে ছড়াগুলো শুনতাম এবং এগুলোকে একসময় আমার মনে পড়ে কোনো ছড়া? হ্যাঁ হ্যাঁ, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, ভোর হলো দৌড় হলো কুকুমনি উঠোরে, তো আলসে নয়সে, একটু বলে। তো এই ধরনের একের পর এক আমার ধারণা 15-16টা ছড়া তার কবিতা তার মুখস্থ ছিল এবং ঘটনাক্রমে প্রায় সবগুলো ছড়া আমারও মুখস্থ হয়ে যায়। এবং ওখানে গ্রামের একটা অনুষ্ঠানে তো আমি সেখানে ছড়াগুলো একের পর এক ছড়া পড়েছিলাম, সবাই তাজ্জব বনে যায় এবং আমাকে একটা মেডেল পরিয়ে দেওয়া হয়েছিল। জীবনের সেটি হচ্ছে প্রথম পুরস্কার। ছোটবেলায় দুষ্টু ছিলেন না মনোযোগী ছাত্র ছিলেন? না, দুষ্ট ছিলাম না। পড়াশোনায় সিরিয়াস ছিলেন? পড়াশোনার চেয়ে বাইরের দিকে আমার দৃষ্টি বেশি ছিল, কেন আমার দাদা তখন অবসরে ছিলেন। দাদার কাছে গল্প শোনাই আমার জীবনের সবচেয়ে বড় মানে বিনোদনে বলা যায় কিংবা শিক্ষণীয় বিষয় ছিল। আচ্ছা, এই যে আপনার দাদা কংগ্রেস নেতা ছিলেন, সেই সময়ের আপনার গ্রামের মানুষ কি রাজনীতি সচেতন ছিলেন? ছিলেন, সবাই তখন পাকিস্তান মানে লড়কেলেঙ্গা পাকিস্তানে ছিলেন এবং আমার দাদা তখন ইলেকটেড মেম্বার ছিলেন
তো পরে এলাকার লোক বলল যে তুমি দাঁড়িও না, কেন তোমাকে এখন ভোট দেবে না, সব তো পাকিস্তান আর কি। তো তখন দাদা নমিনেশনে মেম্বার হন দ্বিতীয়বার। তো এইটা হচ্ছে, তো সেই এলাকার লোক তখন, আর তখন আমার বাবাও কৃষক পূজা পার্টি করতেন, এবং আমার বাবাও স্বদেশী আন্দোলনে, মানে সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন, যে কারণে আমার দাদা এবং বাবা এখানে অন্যরা আসলে তাদের সঙ্গে বিতর্ক হতো, এক ধরনের বাহাস হতো। সেটা হলো যে পাকিস্তানপন্থী এবং তো পাকিস্তান বিরোধী, এই ধরনের একটা বাহাস ছিল। আমাদের পরিবারের ইতিহাসে পাকিস্তান নাই। তার মানে আপনার ভেতরে রাজনৈতিক যেই সচেতনতা, এটা পারিবারিকভাবেই আসা? পারিবারিকভাবে আসা, এবং সেই সময় আমি অনেকের নাম জানতাম, যদিও তাদের সম্পর্কে আমার ধারণা ছিল না। সেই সময় আমি হুমায়ুন কবির, মানে গান্ধী, নেহেরুর নাম তো জানতামই, জিন্নাহ, এদের নাম আমার জানা ছিল। এমনকি হুমায়ুন কবির, মোহন মিয়া, তো লাল মিয়া, ফরিদপুরের যারা, এটা জাহাঙ্গীর কবির, এদের নাম আমি জানতাম। তো এই সব ব্যাপারগুলো আমি শুনে শুনে রাজনীতির গল্পও শুনে আমি বড় হয়েছি। আর এর বাইরে হলো দাদা ফার্সি ভাষা জানতেন, আরবি ফার্সি জানতেন। উনি ছিলেন জালাউদ্দিন রুমির ভক্ত। আচ্ছা। এবং উনি সেই কবিতা আওড়াতেন, কিন্তু অর্থ বুঝতাম না। দাদা হয়তো চেয়েছিলেন যে আমি যেন ফার্সি শিখি, কিন্তু বাবা এটা গুরুত্ব দেননি, শেষ পর্যন্ত শেখা হয়নি। আচ্ছা, আপনার রাজনীতিক সচেতনতা তো পরিবার থেকে আসলো। আপনার স্কুল গ্রামে? স্কুল। কলেজ রাজেন্দ্র কলেজ। আপনি নিজে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়া বা মুক্তিযুদ্ধ তো করলেনই, তার আগে কখনো মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় কবে থেকে হলেন? প্রথমত হচ্ছে যে যখন আমি কোমরপুর স্কুলে, আমি হাই স্কুলে পড়ি, তখন আমি তখন সভা সমাবেশে যাওয়ার কোনো আপত্তি ছিল না। তখন আমার মামারা কিংবা এলাকার বড় ভাইরা সবার, তখন বিভিন্ন সভাতে আমরা অ্যাটেন্ড করতাম। সরোয়ার্দী সাহেবের সভা, স্কুল লাইফে, এগুলো বিনোদনের মতো। হ্যাঁ, কোন ক্লাস? একেবারে 6-7 থেকে শুরু করে এগুলো আমরা শুনতাম। আচ্ছা। 6, 7, 8 এইসব সভা শুনতাম। 65 সালে যুদ্ধের সময় আমরা মাদারে মিল্লাতের, অর্থাৎ মীর জিন্নাহর নির্বাচনী প্রচারণায় স্লোগান মিছিলে যোগ দিয়েছিলাম। এইটা হচ্ছে ঘটনা। তো তারপরে যে ঘটনাটা ঘটে, এরপরে কলেজে আসার পরে তো প্রথম ছাত্রলীগে যোগ দিই। সেটারও একটা কাহিনী আছে। প্রথম হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান হয়। তো নবীনবরণ অনুষ্ঠানে সিদ্ধান্ত হয় যে 3 গ্রুপ থেকে, কলা, বিজ্ঞান এবং বাণিজ্য, 3 গ্রুপ থেকে 3 জন নতুন ছেলে বক্তৃতা করবেন। 3 জন নতুন, তো কিন্তু নতুনরা কেউ বক্তৃতা করতে রাজি হন না। তো ওখানে বড় ভাইরা এসে জিজ্ঞাসা করেন, তোমরা কে বলতে সাহস পাও কে? তা আমি আতচ করলাম। তো আমি সেদিন কলেজে বক্তৃতা করলাম, এবং আমার বক্তৃতার মধ্য দিয়ে আমি পরিচিত মুখ হয়ে উঠলাম। তার কয়েকদিন পর হচ্ছে বিতর্ক সভা হয়। বিতর্ক সভাতেও আমি ভালো করলাম। এই জন্য ভালো করলাম যে আমি সেই স্কুলে থাকাকালীন বিতর্ক করেছি। ওখানে কোমরপুরে নিয়মিত বিতর্ক, তো আমি বিতর্ক করেছি, এবং আমি বিতর্ক সম্পাদকও ছিলাম স্কুল পর্যায়ে। অতএব আমি ভালো বিতর্ক করি। এইভাবে স্কুলেও বিতর্ক সম্পাদক এরকম ছিল। এখন তো আর স্কুলে এইসব পদটদ নাই ছাত্রদের ভিতরে না, কিন্তু ওখানে ইলেক্টেড হয়েছিল। এবং আমি যেহেতু ভালো বিতর্ক, আগের বার আমি দাঁড়িয়েছিলাম কিন্তু আমি বিজয়ী হইনি। দ্বিতীয়বার আমি দাঁড়ানোর পরে এর ভিতর আমি বিতর্কে এত ভালো করেছি যে কেউ আর আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সাহস পায় না। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে বিতর্ক সম্পাদক নির্বাচিত হই। এইটা তখন আমি ক্লাস 8-এ পড়ি। রাজেন্দ্র কলেজে আসলেন কত সালে? 1967 সালে। 67। মুক্তিযুদ্ধের সাথে কিভাবে যুক্ত হলেন বা কবে থেকে? সেইটা বলি। সেইটা হচ্ছে কলেজে আসার পরে সব দল আমাকে টানাটানি শুরু করে, কিন্তু NSF-এর সাথে যাওয়ার প্রশ্নে ওঠে না। শিবিরের প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ ছিল না। তো তখন 3টে ছাত্র সংগঠনের প্রতি আমার শ্রদ্ধাবোধ ছিল। একটা হলো ছাত্রলীগ, আর ছাত্র ইউনিয়নের 2 গ্রুপ।
তো ছাত্র ইউনিয়নের সমাজতন্ত্রের বক্তব্য আমাকে আকৃষ্ট করত, কিন্তু ওরা স্বায়ত্তশাসন, বাঙালির মুক্তির বিষয়টা সে ব্যাপারে ততটা আগ্রহী ছিল না, ওরা বরং ইন্টারন্যাশনাল বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত ছিল। তো আমাকে একবার ছাত্রলীগের নেতারা আমাকে নিয়ে বসে বলল যে তুমি কি সিদ্ধান্ত নেবে বলো। তা আমি বললাম যে আমি আপনাদের এই স্বায়ত্তশাসন এবং 6 দফা এটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যে সমাজতন্ত্রের কথা বলেন না। বলে কে বলে বলি না। তখন একটা গঠনতন্ত্র ঘোষণাপত্র দেখালো যে তাদের ঘোষণাপত্র সমাজতন্ত্র লেখা রয়েছে। তাই আমি বললাম এটা ওরা যেভাবে বলে আপনারা বলেন না কেন। তো তারা একটা যুক্তি দেয় যে স্বাধীনতা আগে দরকার হচ্ছে স্বায়ত্তশাসন, তারপরে এসব হবে। অতএব স্বায়ত্তশাসনের আন্দোলন হলো প্রাথমিক আন্দোলন। তো এই যুক্তি আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হয় আমি ছাত্রলীগে যোগ দিই। আপনাকে যারা এই যে বোঝানোর জন্য বা দলে টানার জন্য বসলেন সেই নেতাদের নাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তার ভিতরে একজন হলো নাসিরউদ্দিন আহমেদ মুসা, মোহাম্মদ আলী বুলবুল, এই সে, তারপর হচ্ছে মনোরঞ্জন সাহা, এরা সব, আরও 2-1 আচ্ছা, ওইখান থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। তারপরে আমি যোগ দেওয়ার পরে আমি ছাত্রলীগের সেই বছরই আমাদের ক্লাসে 3 জন আমরা ছাত্র রাজনীতি অ্যাক্টিভ হয়ে উঠি। একজন হচ্ছে চৌধুরী আবু মাসুদ, বিশ্বাসবাড়ির ছেলে, আর একজন হলো সৈয়দ কবির আলম মাও এবং আমি। এবং তো আমি আর আবু মাসুদ ছাত্রলীগের এটা কি বলে কলেজ কমিটির সহ সম্পাদক হই, সহ সাধারণ সম্পাদক। আর এই পদে আরও একটু গুরুত্বপূর্ণ কোনো সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় মাওকে, সৈয়দ কবির আলম মাওকে আরেকটা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে আমি অ্যাক্টিভ হয়ে উঠি। তখন এর আগ পর্যন্ত আমি ভালো ছাত্র ছিলাম, এবার আমি ভুলে গেলাম, এই লেখাপড়ায় আমার মন বসলো না। সারাদিন আমার মাথার মধ্যে 6 দফা, স্বায়ত্তশাসন, স্লোগান, ক্যান্টিন, আমতলা, এই সব নিয়ে আমি ব্যস্ত। পড়াশোনা আর আমাকে টানলো না। এবং অনেকেই সে বন্ধুরা খেয়াল করলো যে আমি বোধহয় আস্তে আস্তে ডিরেক্ট হয়ে যাচ্ছি তাদের ভাষায়। তো আমি এটা পড়াশোনাতে আর মনোযোগী হলাম না। তবে আমি সময় পেলে কলেজ লাইব্রেরিতে যেতাম এবং সেখানে আমি পড়াশোনা করতাম। কলেজের বিতর্কগুলোতে আমি অংশগ্রহণ করতাম। তখন কায়েদ আজম লাইব্রেরিতেও নিয়মিত বিতর্ক হতো, সেখানেও বিতর্ক অংশগ্রহণ করেছি এবং পুরস্কার পেয়েছি। তো এর বাইরে একবার শুনলাম যে আর হচ্ছে টাপাখোলাতে কোহিনুর লাইব্রেরি রয়েছে এবং সেখানে গিয়ে তো তখন একটা বেশ সমৃদ্ধ লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ, বিস্ময়ের খনি, অনেক পত্রপত্রিকা। এখনও সেখানে প্রচুর বইপত্র নষ্ট হচ্ছে, এখন নষ্ট হয়ে যাচ্ছে। তো ওইগুলো আমি একাধিকবার গিয়ে সেই পুরনো পত্রপত্রিকা এবং ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য সঙ্গে পরিচয় ওই সব পত্রপত্রিকার মধ্য দিয়েই আমার হয়েছে। তখন আবার আরেকটা পত্রিকা ছিল যেটা শেরেবাংলা, এবং আমাদের কলেজের লাইব্রেরিতেও ছিল। শেরেবাংলা মানে যেটা কায়েদ আজম লাইব্রেরি, পরে শেরেবাংলা লাইব্রেরি হয়, এবং সেটা হলো যে গণমন নামে একটা পত্রিকা ছিল, পরিষদের, হ্যাঁ জেলা পরিষদের পত্রিকা। এই সব পত্রপত্রিকার মধ্য দিয়েই তো আমার একদিকে হচ্ছে রাজনীতি, বাকি সময়টা আমার ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য। আর যেহেতু আমি এই সাংস্কৃতিক ব্যাপারেও আমার একটা আগ্রহ ছিল, যে কারণে শিল্পী লেখকদের সঙ্গেও আমার এক ধরনের যোগাযোগ তৈরি হয়। যদিও আমি লেখালেখি করতাম না, সেই সময় যারা লেখালেখি করতেন, যারা পরিচিত, আনম আব্দুস সুবান, শামসুল হক, দিলদারাস না খলিলুল্লাহ দিলদারাস, তারপর হচ্ছে এরা আরও 2-1 জনের নাম হয়তো মনে পড়বে, তারা লেখালেখি করতো। আমি বিস্ময় ওদের দিকে তাকায় থাকতাম যে কীভাবে লেখালেখি করে। আচ্ছা, মুক্তিযুদ্ধ তো একটা বিশাল অধ্যায়, মানে যুদ্ধের ইতিহাস বলতে গেলে শেষ হবে না। আপনার যুদ্ধ স্মৃতির কিছু অংশ যদি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে অনেকে তো মুক্তিযুদ্ধ 71 সালে শুরু হয়, তো আমার মুক্তিযুদ্ধ 68 সালে শুরু হচ্ছে। এবং 3 তরুণের মুক্তিযুদ্ধ সেটা 60-এর দশকে শুরু হয়েছিল। সেই 3 তরুণ হচ্ছেন শাহজালাল আলম খান, আব্দুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। তারা একটা রেডিক্যাল ধারা তৈরি করে এবং তারা আন্দোলনগুলোকে স্বাধীনতার লক্ষ্যে নিয়ে যাবেন এই ধরনের তারা ব্রত গ্রহণ করে। এবং এই যে ব্রত তারা গ্রহণ করে এবং এই ধারা
ঠিক সঙ্গে বিভিন্ন সময় লোকজন যুক্ত হয় এবং শেখ মুজিবুর রহমান যখন 6 দফা দেন তখন তারা নিজেরা শপথবদ্ধ হন যে 6 দফার সংগ্রামকে তারা 1 দফায় নিয়ে যাবে, 1 দফার দ্বারে পৌঁছে দেবে। এই ধরনের তখন তারা তাদের এই নেটওয়ার্কটা সম্প্রসারিত হতে থাকে, জেলা পর্যায় পর্যন্ত তাদের এই নেটওয়ার্ক গড়ে ওঠে। এমনই করে একটি বৈঠকে আমার হাজির হয়েছিলাম, সেটি আমার জন্য জীবনের একটা বড় ঘটনা। আব্দুর রাজ্জাক কাজী খলিলুর রহমানের বাসায় কয়েকজন যুবকের সঙ্গে বসেছিলেন আমাদের 68 সালে। উনি জেল থেকে বেরিয়ে এসে ওনার বাড়িতে যাওয়ার পথে উনি আমাদের সঙ্গে বসেছিলেন এবং তখন এই মেসেজটা উনি আমাদেরকে দিয়েছিলেন যে লড়াইটা শেষ না, এইটা হবে 1 দফার মধ্য দিয়ে স্বাধীনতার সে দ্বারে নিয়ে যেতে হবে। এইটা হলো মেসেজ। 71-এ যুদ্ধে গেলেন কবে? আচ্ছা, 71-এর ঘটনা হলো যে 20শে এপ্রিল আমার এলাকায় একটা জনসভা ছিল। 71-এর 20শে এপ্রিল না? 71-এর 20শে এপ্রিল, কেননা এই 21শে এপ্রিল পর্যন্ত ফরিদপুর তো স্বাধীন ছিল এবং এটা হচ্ছে মুক্তি সংগ্রাম কমিটির অধীনে ছিল এবং তখন এই সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন KM ওবায়দুর রহমান এবং অন্যান্যরা সবাই যুক্ত ছিল। আমরা সবাই কমিটি, এটা কখনো বিভিন্ন নামে বলা হয়তো, কখনো আমরা মুক্তি সংগ্রাম কমিটি, কখনো সমন্বয় কমিটি, বিভিন্ন কিছু আমরা বলেছি। যা হোক, তো ওবায়দুর রহমানের একটা সভা ছিল, কেন ওইটা আমাদের নির্বাচনী এলাকা। এটা হলো সভাটা ছিল গুড়দে নামে একটা জায়গা, যেটা এখন সালতা উপজেলা। তো ওবায়দুর রহমান হঠাৎ করে আমাকে ডাকালেন, ডেকে বলল যে তুই গুড়দে যাবি না? আমি বললাম হ্যাঁ, গুড়দে তো যাবো। তো বলল আমি তো যেতে পারবো না, কেননা এখন অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে, তোর একটা তুই যে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাস এবং ক্ষমা চেয়ে নিস। তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি আমাকে একটা জিপ দিলেন, তো সেই জিপে করে আমি হাজির হলাম। একটা ছেলে নিতে আসছিল, এই 2 জন যখন জিপ থেকে নামলাম সবাই হতাশ, যেখানে ওবায়দুর রহমানের জন্য অপেক্ষা করছেন, আরও নেতারা আসবেন, সেখানে হলো আমি একা নামলাম। তাও আমি তো ওই এলাকার ছেলে। তো গিয়ে তো একটু দেরি হয়ে গেছে, তো আমি একটা আবেগময় বক্তৃতা দিলাম দেশের এই অবস্থা। তো উনি আসতে পারলেন না। তো আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে স্বাধীনতা। তো এখন আমাদেরকে ফরিদপুর দখলমুক্ত রাখার বিষয়, তো এখানে একটা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম যে এখানে সালতা বাজারে ট্রেনিং হবে এবং সেখানে আটঘর ইউনিয়ন, তখন রামকান্তপুর ইউনিয়ন ছিল না, ভাওয়াল, গট্টি, সোনাপুর, তো যদুনন্দী, এই সব ইউনিয়নের যুবকরা এসে, ছাত্রলীগের কর্মীরা এসে ট্রেনিং দেবে এবং সেখানে এটাও স্পষ্ট হয় যে অন্য অন্য ছাত্র সংগঠনের ছেলেদেরকেও আমরা ট্রেনিংয়ে নেব। এটাও আমি স্পষ্ট করলাম। 2-1 জন একটু আপত্তি করলো, কিন্তু অন্যরা বলল না ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের। তো কিন্তু তখন মনে হলো যে একটু বাড়ি থেকে ঘুরে যাই। তো আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছলাম, সকালে ঘুম থেকে উঠে শুনলাম যে এরকম ব্যাপার, ফরিদপুরের পাক বাহিনী ঢুকে গেছে এবং উপরে দেখি যে ফরিদপুর শহরে এবং হেলিকপ্টার উঠেছে এবং আমরা হেলিকপ্টার থেকে তো গোলাবর্ষণ হচ্ছে, এটাও দেখলাম। আমরা শুনলাম এটা কানাই করে বলে গোলাবর্ষণ হচ্ছে, কেউ তো মনে। পরে আমরা নিশ্চিত হয়েছিলাম যে কানাই করে গোলাবর্ষণ হচ্ছে। তো এই অবস্থায় তো আমরা যুবকদেরকে নিয়ে আবার বৈঠকে বসলাম। তো এটা হলো আমার ধারণা কাকলিপুরাতে বসেছিলাম একটা বাড়িতে, মনে আছে। ওহিদ এক চাকরি করলে তার বাড়ি আমরা বসলাম। এমন সময় আমরা শুনলাম যে লুটপাট শুরু হয়ে গেছে। বিস্ময়কর ব্যাপার। এই লুটপাট কারা করছে? এটা হলো ওই জামাত, মুসলিম লীগের লোক। শান্তি কমিটি তখনও হয় নাই, শান্তি কমিটি রাজাকার বাহিনী হয় নাই, কিন্তু তারাই অলরেডি তারা পিছন থেকে লুটপাট করে দিচ্ছে। তো তখন আমি ঘুম হয়ে গেলাম, সবাই তাকিয়ে আছে। তো আমি দেখলাম যে সামনে কাঠেরই আছে, কাঠের একটা স্তূপ আছে এবং কিছু বাঁশ আছে। বললাম যে এগুলো নিয়ে চলো আমাদের। তো আমরা 20-30 জন যুবক বাঁশের লাঠি কিংবা কাঠের চলা নিয়ে যখন ছুটছি,
তখন ওরা ভেঙে গেল। আচ্ছা, এবং লোকজন তখনও তো ওদের কাছে অস্ত্র নাই। না, তো এবং লোকজন আমাদের সঙ্গে মিলিত হয়ে জয়গঞ্জ এরকম আমরা 2 দিন লুটপাট ঠেকানোর চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি। আমরা এক গ্রামে যাই, অন্য গ্রামে লুট করে যাই। তো এই অবস্থায় তো এর মধ্যে আমার বাড়ির সামনে নতুনদিয়া বাজারে আমার নাম মনে আছে, লাল খান। সে বললো, সাইদ খান কিছু বুঝতেছেন, টেঙ্গি ভেঙে দেবে। আমি বললাম আমিও দেখি, আমরাও দেখি। তো এই হলো অবস্থাটা। এই অবস্থার পরে আমার বাবা শুনলেন, শোনার পরে আমাকে ডাকলেন, ডাকায় বললেন, এর ভিতরে আমার মামা ছিল। মামা উনি কোতোয়ালি থানা, মানে সেই সময় সদর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, নাম হল আজহারুল ইসলাম। এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধে ওনার স্ত্রী এবং আরো 2 কন্যা শহীদ হয়েছে। তো উনি আমাদের বাড়িতে ছিলেন। তো উনি বললেন যে এরকম ব্যাপার, তোমার বাবার সঙ্গে আমরা কথা বলেছি। তো আমিও যেতাম, কিন্তু আমি যেতে পারছি না, কেন আমার বাবা ফ্যামিলি ওখানে রয়ে গেছে। তো তোমার বোধহয় যাও, ট্রেনিং নিয়ে আসো, অস্ত্র নিয়ে আসো, খালি হাতে মার খাওয়ার তো মানে না। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমি তো বন্ধুদের থেকে বিচ্ছিন্ন, কীভাবে যাব? মানে এই যাওয়াটা ভারতে যাওয়া প্রশিক্ষণ। এর ভিতরে শুনলাম যে ওবায়দুর রহমান কিছু লোকজন নিয়ে চলে গেছেন, আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে চলে গেছে। তো তখন আমাকে এমন একজন বললেন যে ওবায়দুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল, সে তোমার কথা বললাম। তো উনি বললেন সাবধানে থাকে যাবে। তো এর মধ্যে আমি শেষ পর্যন্ত শুনলাম যে বলমারি থেকে কিছু যুবক একত্রিত হচ্ছে, এবং তারা হলো বড় জাফর, নান্নু মিয়া। তো নান্নু মিয়া পরে জামাল উদ্দিন নান্নু, পরে বিএনপির নেতা ছিলেন। তো এরকম কিছু যাচ্ছে, আমি তাদের সঙ্গে একত্রিত হই, এবং একত্রিত হয়ে আমরা মধুখালীতে আসি। এবং যেদিন আমি আসছি সেদিন হচ্ছে 1 মে। কেননা এটা বুঝলাম হচ্ছে তখন পথে একটা দোকানে খুব সম্ভব আকাশবাণী, সেখানে মে দিবসের অনুষ্ঠানের প্রচার হচ্ছে। তো এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে এটা 1 মে। তো তখন আমরা আসলাম, এসে একটা বাড়িতে উঠলাম। সেই বাড়িটা হচ্ছে বসু বাড়ি। ওই বাড়ির ছেলে ছিল আমাদের সমবয়সী, ওর নাম হলো সমর বসু, মুক্তিযোদ্ধা ছিল। এবং পরে মধুখালী চিনি কলের শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিল, অনেকদিন পর্যন্ত ছিল। তো আমরা কিন্তু ওখানে সংখ্যা দাঁড়ালো 21 জন। 21 জন কি ভারতে যাওয়ার জন্য? ভারতে যাওয়ার জন্য তারা 21 জন। আমরা এর মধ্যে আমরা যখন এগোচ্ছিলাম তখন সমাধিনগর নামে একটা জায়গা আছে। তো তখন সমাধিনগরটা পুড়ছিল, গড়াই নদীর দুপার দিয়ে ওরা সেল নিক্ষেপ করছিল, এক ভয়াবহ কাণ্ড। এবং তার আগেও আমার মনে হয় যে 2টা লাশ ভেসে যাচ্ছিল, কিন্তু তখন আমার মনে হলো যে এটা বোধহয় আগের কোনো লাশ ভেসে যাচ্ছে, কেননা এই সময় গুলিবিদ্ধ হলে তো লাশ হঠাৎ ভেসে ওঠার কথা না। তো সেই লাশও ভাসতে দেখলাম। সমাধিনগরের মানুষের কান্না আমাদেরকে স্পর্শ করলো। আমরা এগিয়ে গেলাম, এবং তারপরে আমরা আমার ফিরে দেখা 71 এগুলো আছে, ঠিক আছে। তারপরে আমরা একটা বাড়িতে, এক শিক্ষকের বাড়িতে ছিলাম। শিক্ষকের বাড়িতে ছিলাম ঠিক না, টোং ঘর থাকতো, মাঠের মধ্যে যে টোং ঘর থাকতো, ওই ধরনের টোং ঘরে আমরা রাত্রি কাটাই। 2-3টা টোং ঘরে আমরা রাত্রি কাটাই। এবং আমাদেরকে চং ঘরে ওখানে আমাদেরকে খাবার সরবরাহ করা হয়, এবং আমাদেরকে মোটামুটি ভালো আপ্যায়ন করা হয়। তারপর শেষ পর্যন্ত আমরা যশোর দিয়ে প্রবেশ করার চিন্তা করি, কিন্তু এটা আমরা নিরাপদ না। অবশেষে আমরা আমাদের দালালের মাধ্যমে আমরা দালাল ঠিক করি, টাকা দিয়ে
সেই দালালের মাধ্যমে আমরা চুয়াডাঙ্গা দিয়ে এই পথটা আপনারা কিসে করে যান? পায়ে? কয়দিন লাগে? আমাদের 2 দিন আমরা 2 রাত আমরা কাটিয়েছি। মানে আমরা 3টে রাত কাটিয়েছি। একটা হলো মধুখালীতে 1 রাত, এখানে ঝিনাইদহ, সম্ভবত ঝিনাইদহ হবে, এখানে 1টা রাত, এবং চুয়াডাঙ্গাতে। এরপরে আপনারা বর্ডার ক্রস করতে পারেন না, তারপরেও অনেক বিপদ হয়। আমরা একটা বাজারটা নাম ভুলে গেছি, সেখানে আমরা খেতে বসছিলাম, এমন সময় শুনলাম পাক বাহিনী আসছে। তখন আমরা আবার বিচ্ছিন্ন হয়ে যাই। পরে আমাদের থেকে 7-8 জন বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের সাথে আর আমাদের যোগাযোগ হয় না। আমরা 16 জন একসঙ্গে সীমান্ত পার। এরপর তো ওই পাশে যায় ট্রেনিং করেন? না, এত সহজ ব্যাপার ছিল মোটেই না। ওই কঠিনটাই জানতে যাচ্ছি। আমরা তখন যাওয়ার পরে কোথায় উঠবো কেউ কিচ্ছু জানি না। তখন ওখানে হলো বিলনগর নামে একটা গ্রাম, সেটা হলো বসিরহাটের গ্রাম। বিলনগরের চেয়ারম্যান ছিল, পঞ্চায়েত চেয়ারম্যান ছিল হচ্ছে ভাঙ্গার এক ভদ্রলোক, এবং সমর বসুর মানে সমরের যে ভগ্নিপতি তার বড় ভাই, মানে ফরিদপুরের ভাঙ্গার একজন ওইখানকার চেয়ারম্যান ছিলেন। এবং উনি এবং ডাক্তারও ছিলেন বোধহয়, ওই সময় ডাক্তারও ছিলেন। তো উনি তখন ওখানকার ওনার বাড়িতে আমরা গিয়ে, তো বাড়িতে ওঠার পর এর মধ্যে আমার পথে অনেক রকম অঘটন ঘটে যায়। আমার এসে পায়ে পুরা, জুতোটা ফেলে দেই, স্যান্ডেল ফেলে দেই, পাগুলো দুটো কোল বালিশের মতো হয়ে যায়, আমি হাঁটতে পারছিলাম না। ওরা আমাকে বলে যে বোঝা, আমাকে বললো বোঝা, খোঁড়া, এই খোঁড়াটার জন্যই আমরা বিপদে পড়বো, এরকম সব মন্তব্য করে। এর মানে এই নয় যে তারা আমার প্রতি সহানুভূতিশীল ছিল না, যথেষ্ট সহানুভূতিশীল ছিল, এবং আমার সুবিধা অসুবিধা তারা দেখছে, এবং আমাকে বহন করে নিয়ে গেছে বলা যায়। তা না হলে হয়তো বা আমি বুঝতে পারতাম না। তারপর ওই বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমায় পড়ি, খেয়ে দিয়ে ঘুমায় পড়ি আমরা। তারপরের কাহিনী আমি জানি না। সারা রাত ধরে ওরা মিটিং করে, আমি কিচ্ছু জানি না। আমি জ্বরের পরে চিৎকার করছিলাম, পুরা যন্ত্রণা। তখন সবাই বলল যে আমাদের প্রতিনিধি রেখে গেলাম, আমরা চলে যাচ্ছি আর দেখে। তখন ওই বাড়িতে আমি থেকে গেলাম, কেন আমার যাওয়ার মতো অবস্থা ছিল না। সবাই কলকাতাতে চলে গেল, কার যার মতো চলে গেল, কিংবা একসঙ্গে কলকাতা গেল। তারপরে কে কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। আমি জলিদি, মানে এটা হচ্ছে সমরের বন, তার সস্নেহ ভালোবাসা সেবা 3 দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আর সেই সঙ্গে ওষুধও একটা কিছু বড়ি দিয়েছিল ওই ডাক্তার সাহেব, সেই বড়ি এবং তার সেবা, এবং সেই স্মৃতিগুলো আমার কাছে খুবই সুখকর। তারপর ট্রেনিং পর্যন্ত কিভাবে পৌঁছালেন? তারপরে কলকাতাতে গেলাম। কলকাতাতে গিয়ে দেখলাম সেটা একটা মজার ব্যাপার। কলকাতাতে আমি 3 দিন পরে আমাকে একটা ছেলে, এর মধ্যে আমাকে একটা পাজামা, একটা হাফ শার্ট ফতোয়ার মতো, এটা তখন পরা হতো, আর একটা চটি চপল, এটা আমাকে দেওয়া হয়। আমার তো কিছুই ছিল না। এইগুলো পরে আমি নতুন বেশে যাওয়ার পরে, আর সেই সঙ্গে এগুলো ওখান থেকে আমাকে দেওয়া হয়। এটা ওই চেয়ারম্যান সাহেব আমাকে দেন। এখানে গিয়ে আমি একটাই ঠিকানা জানি, সেটা হচ্ছে পাক সার্কাস এভিনিউ। সেখানে হলো বাংলাদেশের মানে পাকিস্তান ডেপুটি হাই কমিশন অফিস, যেটা বাংলাদেশের সাথে আনুগত্য স্বীকার করেছে। আমি ওখানে গিয়ে হাজির হলাম। ও যাওয়ার সময় অনেক কাহিনী আসছে, সেটা আমি যাওয়ার পরে সেখানে দেখলাম যে আমাদের কবরী বক্তৃতা করছে, নায়িকা কবরী, এবং ওই অনুষ্ঠানটার নাম ছিল, ওটা হলো কবি প্রণাম, অর্থাৎ রবীন্দ্রনাথের সম্ভবত জন্ম না মৃত্যু এটা হবে, যা হোক সেই অনুষ্ঠান হয় সেখানে, কবি প্রণাম অনুষ্ঠান, এবং সম্ভবত এসে জন্ম হবে, কেননা হিসাবে তো তাই মনে হয় মে মাসের দিকে।
তো ওখানে অনুষ্ঠানটা হয়, সেখানে আমি তখন ওখানে আমি যাই, মঞ্চের কাছে গিয়ে বলি যে আমি ফরিদপুর থেকে এসেছি। তো তখন হচ্ছে ফরিদপুরে তো এর মধ্যে আমি তো সভা সমাবেশে বক্তৃতা দিই। আমি রাজেন্দ্র কলেজের সাহিত্য সম্পাদকও ছিলাম, ছাত্রলীগের জেলা কমিটির সাথে 2-3 বছর ধরে জড়িত। তো যে কারণে, এবং তখন 3-4 লোক বক্তৃতা করতো, তার ভিতরে আমি একজন। তো আমার অপরন্ত এনার্জি ছিল, আমি সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি রাত পর্যন্ত আমি সভা সমাবেশে থাকতাম। তো ওখানে আমি একটা বক্তৃতা করলাম, এবং আমার ওই বক্তৃতা সেখানে আমি ওই যে ডক্টর মোহাম্মদ আব্দুল হাইকে ডেকে মোনেম খান বলেছেন যে ইসলামী কায়দায় রবীন্দ্রসঙ্গীত লেখেন না কেন, এই গল্পটা আমি বললাম এবং সবাই হাসলো। তারপরে আমি যখন সমাধিনগর এবং পথের বর্ণনা দিচ্ছিলাম তখন সবাই কাঁদছিলেন। তো তখন আমি কোথায় উঠবো ওখানকার উদ্যোক্তারা জিজ্ঞাসা করেন। তো এবং এর মধ্যে বাংলাদেশের কয়েকজন অধ্যাপকও ছিলেন। তো তারা, আমি বললাম আমার তো কোনো ঠিকানা নেই, আমি তো যোগাযোগ করার চেষ্টা করবো এবং মুক্তিযুদ্ধে যাব। তখন বললো তুমি তো চলে যাও, ওখানে আমাদের একটা হোস্টেল আছে যেটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের জন্য করা হয়েছে, তো ওখানে শিক্ষকরা আছেন, তো তুমি ওখানে থাকতে পারো। তো একজন শিক্ষক বললো যে ঠিক আছে, নাম সম্ভবত মিস্টার মহসিন, রাজশাহীর দিকে বাড়ি হবে। আচ্ছা, আমি তাদের সঙ্গে ওখানে গিয়ে থাকলাম এবং ওখানে আমি আবার যথানিয়মে সারাদিন ঘুমোতে থাকি। খাবার সময় মহসিন সাহেব আমাকে ডেকে বলেন ঘুম কুমার উঠো, খানা এসেছে। তারপর আমি খেয়ে দিয়ে আবার ঘুমাই পড়ি। এইভাবে আমি 5-6 দিন থাকার পরে আমি কিছুটা সুস্থ বোধ করলাম। তখন আমি ওবায়দুর রহমানের সঙ্গে দেখা করলাম 118 ইলিয়ট রোডে। ওবায়দুর রহমান সেখানে মজনু, সেলিম, খন্দকার সেলিম, নিমাই, তারপর হচ্ছে ওই গোলজার দোলাল, এরা সবাই ছিল। তো আমি দেখা করি সবাই আশ্চর্য হয়ে গেল, আমি কাহিনিটা করলাম। তো এইভাবে তখন ওবায়দুর রহমান আমাদেরকে 5 টাকা দিত। তো সেই 5 টাকার মধ্যে 1 টাকায় নাস্তা হয়ে যেত, 2 টাকা খাবার হতো, 1 টাকায় রাত্রে খাবার হয়ে যেত, এরকম 3 টাকা। আর ওরা 2 টাকা বাঁচে সবাই সিনেমা দেখত। তা আমার ভিতর কিছু এক ধরনের একঘেয়েমিপনা ছিল, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সিনেমা দেখব না। তখন আমার এই 5 টাকা থেকে 2 টাকা 2.5 টাকা ব্যয় হতো, আরও বেঁচে যেত, এবং কারো আপদে বিপদে আমি তাদেরকে হেল্প করেছি এই টাকা থেকে। এটা আমার মনে পড়ে। একবার একজন মুক্তিযোদ্ধা, মানে ট্রেনিং ইচ্ছুক ব্যক্তি আসলো, খুবই খারাপ অবস্থা, তার কোনো টাকা পয়সা নেই, ওবায়দুর রহমান তখন বাইরে, তখন কারো কোনো মানে দেওয়ার মতো সঙ্গতি নেই। তখন আমি তাকে মনে হয় 5 টাকা কি 6 টাকা দিয়ে সাহায্য করেছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে হলো ওবায়দুর রহমান একদিন আমাকে ডাকলো, ডেকে আমাকে মাও আর আফজাল শরীফ, এই 3 জনকে ডেকে বললেন যে এরকম ব্যাপার, তোরা তো 3 জনই ভালো বক্তৃতা দিস, তো এখানে একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনটা হলো মৈত্রী দেবীর, এটার নাম হলো কাউন্সিল ফর প্রমোশন অফ কমিউনাল হারমোনি। মৈত্রী দেবী হচ্ছে এর প্রেসিডেন্ট, সেক্রেটারি হচ্ছে গৌরী আইব, বিখ্যাত আবু সাইদের আইবের পত্রিকা। তো এখানে কমিউনাল হারমোনির জন্য তারা বিভিন্ন ক্যাম্পে যাবে, বক্তৃতা দেবে। আমরা বললাম যে কমিউনাল হারমোনি এখানে তো কোনো রাইট হয়নি, কিছু। তো বললো না না, তারা মনে করছে যে অনেক রকম ষড়যন্ত্র হতে পারে, তো তারাও থাকবে। তো আমরা বাগদা নামে একটা জায়গাতে ডাকবাংলোতে ছিলাম এবং আশেপাশে ক্যাম্পে আমরা বক্তৃতা দিতাম। তো আমাদের বক্তৃতা শুনে মৈত্রী দেবী, গৌরী আইব সব খুব তারিফ করতেন, কি বলতেন, কি শোনার ছেলে, কি চমৎকার কথা বলে, এসব আর কি। তো যা হোক, ওবায়দুর রহমান কথা ছিল যে ট্রেনিং শুরু হলে আমাকে খবর দেবেন। 7 দিন পরে মাও চলে গেল। তো আমি একা একা কয়েকদিন কাটালাম। এক পর্যায়ে আমি কলকাতার দিকে আসলাম খবর দেব। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা না হলে ফিরে আসবো। এর ভিতরে ট্রেনিং হচ্ছিল না, ব্যবস্থা হয় না।
এর মধ্যে এসে শুনলাম যে গুলজার দুলাল, সেলিম, তারপর হচ্ছে এরা সবাই ট্রেনিংয়ে চলে গেছে। তো আমি খুব ক্ষুব্ধ। তো শুনলাম, দেখলাম যে ওবায়দুর রহমান, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ ওবায়দুর রহমান এবং ডাক্তার আবু হেনা সিরাজগঞ্জের এমপি ছিলেন এবং যিনি একসময় বঙ্গবন্ধুর প্রতিনিধি হয়ে কলকাতাতে যোগাযোগ করেছিলেন, বিখ্যাত ব্যক্তি। তো এরা দুইজন যাচ্ছেন। তা আমি বললাম আমি আপনাদের সঙ্গে যাই, ওই ক্যাম্পে যাচ্ছেন। তো বলছে না না, ওখানে তো তোমার তো আর অনুমতি নেই, আমরা ওখানে গিয়ে দ্বিতীয়বার ট্রেনিং যখন শুরু হয় তখন তোমাকে পাঠাবো। কিন্তু আমার মাথার ভিতরে একটা ভূত চেপে গেল। আমি ওনাদের সঙ্গে আমি বললাম ঠিক আছে, আমি ওই ট্রেনের পর্যন্ত যাই, ওখান থেকে আমি একটা অন্য জায়গায় আমার পরিচিত জায়গায় যাব। তো বিশ্বাস, তারাও চেনে না, আমিও চিনি। আমি কিছু ভাওতা দিলাম, তারা বিশ্বাস করল। তো আমি কিছুক্ষণ পরে তাদের কামরায় গিয়ে হাজির হলাম। তারা তো চোখ ছানা বড়া। তখন আমি বললাম যে যাই বলেন আমি যাব। তো ওদের বললো পাগল নাকি, ওখানে বাঘে খাবে ইসে, তো ইত্যাদি সব টাইনি। ওখানে তো জঙ্গলের মধ্যে তুই কীভাবে যাবে, এটা তো কোনো স্বপ্ন না। তো লাস্টলি, কিন্তু আমি জানি না, আবু হেনার সঙ্গে আমার তত খাতির ছিল না। আগে দেখা হয়েছিল কিনা মনে নাই, কিন্তু আবু হেনা আমার প্রতি একটু দয়া পরশ হলো। বললো আমাদের ট্রেনিং সেন্টার, ওটাকে নিয়ে যায়, অসুবিধা কি। তো ওরা যখন খেপে গেল, বললো যে ও একটা গাথা, তুই আর একটা গাথা। আবু হেনাকে বললো তোর দুটোই গাথা, ওখানে এটা সম্ভব নাকি। আবু হেনা বললো ঠিক আছে। ওই ওবায়দুর রহমান বললো বস যদি ফেল করি করলাম। তো ওবায়দুর রহমান দেখলাম একটু ঠান্ডা হলো, এই জন্য যে দুপুরের সময় 3 জনের লাঞ্চের অর্ডার দিল। তখন আমি বুঝলাম যে রাগ কিছুটা প্রশমিত হয়েছে। তারপর শেষ পর্যন্ত আবু হেনার চেষ্টা, আবু হেনা চমৎকার ইংরেজি বলতেন এবং সৈয়দপুরে বাড়ি, যে কারণে হিন্দি উর্দু জানতেন। তো এটা বলে শেষ পর্যন্ত ট্রেনিং 8-10 দিন হয়ে গেছে, আমি ট্রেনিং সেন্টারে ঢুকলাম। এটা তো যুদ্ধের একটা অস্ত্রের পার্ট, মানে ট্রেনিং, অস্ত্র নিয়ে প্রশিক্ষণ নিলেন, পরবর্তীতে অস্ত্র হাতে যুদ্ধ করলেন। মুক্তিযুদ্ধের সময় আপনি একটা পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন, সাপ্তাহিক উত্তাল পত্রিকা। এইটার প্রকাশক হিসেবে আমরা নাম দেখছি রোশেমা বেগম বা এরকম। আচ্ছা, একটু মুক্তিযুদ্ধের পার্টটা বলি। তো আমার বন্ধুরা সবাই, ওখানে একটা পার্ট আছে ট্রেনিংয়ের পার্টটা, এটা অনেক বিষয়ে কাহিনী আছে। তো তখন আমার নাভিতে ফোড়া হয় এবং আমি অসুস্থ হয়ে পড়ি এবং তখন 6-7 জনকে যুদ্ধে পাঠানো হয় না এবং আমি তাদের ভিতরে একজন। তখন আমি কলকাতাতে ফিরে আসি। আমাকে 8 নম্বর থিয়েটার রোডে যাওয়ার কথা বলা হয়েছিল, আমি সেখানে না গিয়ে কলকাতাতে ফিরে আসি। তো কলকাতাতে ফিরে আসার পরে তখন ওখানে একটা হয়, পত্রিকার ব্যাপারটা ওখানে চিন্তা করি, ওখানকার সঙ্গে জড়িত। তো ওখানে একটা যুব শিবির, মুক্তিযুদ্ধের 2 ধরনের ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধাদের। একটা হলো যুব শিবির, বাংলাদেশ সরকার পরিচালিত, এটা বাংলাদেশ সরকারের সমস্ত খরচ বাংলাদেশ সরকারের ব্যাপার। আর একটা ছিল হায়ার ট্রেনিং দেওয়া হতো, সেটা হলো ভারতীয় বাহিনী। তো তারা যেহেতু অনেক ছেলে চলে এসছে, বিশেষ করে তখন মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ি, সব এলাকার অনেক লোকজন চলে আসছে, তখন তারা নতুন একটা ক্যাম্প সিদ্ধান্ত গ্রহণ করে কল্যাণীতে যুব শিবির, এবং যুব শিবিরের একটা কমিটি করে দেওয়া হয়, এটা দায়িত্বপ্রাপ্ত, এবং কাজী হিদায়ত হোসেন রাজবাড়ির সেটাকে আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক হচ্ছে আবু বকর সিদ্দিক না, সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জের এমপি, এবং আরও অনেকে যুক্ত ছিলেন। পরবর্তীতে ইমাম ভাই, ইমামউদ্দিন আহমেদ, অন্যান্যরা এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো আমি ওই যুব শিবির পরিচালনা কমিটির কনিষ্ঠতম সদস্য ছিলাম। তো ওখানে থাকাকালীনই আমার মাথায় আমি কিছু সংবাদ, ওখানে আমি আর একই রুমে ঘুমাতাম, আমি এবং মুসলিম উদ্দিন মিথ্যা পাংশাল। তো উনি সারাদিন বিভিন্ন রকম, ওনার কাছে খুব মজার গল্প শুনতাম। কলকাতাতে উনি ছিলেন, সেই গল্প, এটা সেটা বহুত রকম গল্প শুনতাম। তো সেই গল্প শুনতে গিয়ে উনি এক সময় বললো, যেহেতু ঘুম থেকে উঠলেন, বললেন যে এরকম দেখো মুক্তিযোদ্ধা কয়েকজন যুবক এসছে, তো আমাকে ওঠাতেই হবে, কেন ওদের নামটা আমি রেজিস্টার করতাম। আমি রেজিস্টার করার পর বললো যে তুমি একটু গল্প।
তো গল্প করার পরে কিছু কাহিনী, তো আমি সেই কাহিনীগুলো ওনার নির্দেশ মতো নোট করি এবং সেটা আকাশবাণীতে এবং জয় বাংলা পত্রিকাতেই এবং সেটা প্রচারিত হয়। এটি বলা যায় আমার সাংবাদিকতার হাতে। তারপরে এক সময় আমার সঙ্গে রাজবাড়ি, কমলকৃষ্ণ গুহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন অধিকারী, এদের সঙ্গে দেখা। তখন তারা আমাকে একটা ঠাট্টা করেন যে তুমি কেন অন্য পত্রিকায় নিউজ দিও, তুমি তো একটা পত্রিকার এডিটর হয়ে যাবে। এবং আমি এটাকে সিরিয়াস, এবং আমি এটাকে সিরিয়াস নিয়ে আমি শেষ পর্যন্ত তাজমিন সাহেব পর্যন্ত পৌঁছতে, যদি পৌঁছার দরকার ছিল না, তো সেখান থেকে একটা অনুমোদন পত্র অর্থাৎ ডিক্লারেশন শব্দটা আমি জানতাম। যাই হোক, সেখানে নিয়ে আমি একটা পত্রিকা প্রকাশ করি, নাম হচ্ছে উত্তর পথ। রসেমা বেগম হচ্ছে তখন হলো যে পত্রিকা দেখি যে একজন প্রকাশক দিতে হয়, তো সিদ্দিক ভাইকে বললাম। সিদ্দিক ভাই অনেকদিন আমি যাই না, কল্যাণীতে যাচ্ছিলাম ক্যাম্পে, তখন উনি আসলেন, এসে আমার পত্রিকা খুঁজে বের করে বললেন সাইড। আমি বললাম যে এই পত্রিকার কাজটা দেখে গেছে। উনি তো শুনে আশ্চর্য। তো আমি বললাম আমি কাকেই করবো, এই পত্রিকা প্রকাশক করবো কাকে, তুমি কিন্তু একটা কাজ করবো। ওবায়দুর রহমান তো তোমাকে আছে, সঙ্গে আছে। তখন ওবায়দ ভাই ইমাম ভাইয়ের সঙ্গে একটু দূরত্ব আছে, ইমাম ভাইয়ের বউকে করে। তখন আমি ইমাম ভাইয়ের বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে বললাম তার কাছে জিজ্ঞাসা করবো, দরকার নেই, এমনি খুশি হবে। তো আমি তাকে, তার নামটা বোধ হয় রুশেমা বেগম, ওখানে নামটাও পুরোপুরি রুশেমা। ওই যুদ্ধাবস্থায় তো পত্রিকা বের করা খুব সহজ ছিল না, একেবারেই ভিন্ন জায়গায়। এই পত্রিকাটা কাদের উদ্দেশ্যে বের হতো, কারা লিখতো, কি লিখতো? আচ্ছা, প্রথম তো হচ্ছে যে আমরা যখন পত্রিকা বের করার সিদ্ধান্ত নিলাম, তখন এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট হলো কমলকৃষ্ণ গুহ, মানে আমি তো আছি, তার সঙ্গে কমলকৃষ্ণ গুহ, নিরঞ্জন অধিকারী, আর একজন আমাদের সহযোগিতার হাত বাড়ালেন রাজবাড়ির ইত্তেফাকের সংবাদদাতা, তিনি বলেন মকসুদ আলী কি মকসুদ, রাজা ভাই, রাজা। আর বললো ওখানে ফরিদপুরের এক ভদ্রলোক ছিলেন, ওনার নাম হলো কুমুর শাহ, আলিপুর বাড়ি। তো উনি বললেন যে আমি তোমার পত্রিকার ম্যানেজার, আমরা তাকে জেনারেল ম্যানেজার ঘোষণা করে দিলাম, মানে সেই দেখবে টেকবে। তো এইভাবে আমাদের পত্রিকা প্রথম সংখ্যা বেড়ে গেল। তো সবাই 5-7টা করে লেখা, খানিকটা ওই যে ধূমকেতুর মতো নজরুল একাই লিখতেছে। তো আমরা তো আর অত পাওয়ারফুল লেখক না, কিন্তু আমরা প্রত্যেকে 7-8টা করে লেখা লিখি, বিভিন্ন পত্রিকা কিংবা বিভিন্ন জায়গার খবর দিয়ে লিখলাম। এটা একটা ফিচারাইজ পত্রিকা, তার সঙ্গে কিছু নিউজও থাকলো। এর মধ্যে দ্বিতীয় সংখ্যা পেয়েছে নভেম্বরের দিকে, এটা নভেম্বর 22 নভেম্বর সম্ভবত। দ্বিতীয় সংখ্যা যখন পেয়েছে, তো এটা 29 নভেম্বর হবে। কিন্তু তখন হঠাৎ করে বুকে ব্যথা উঠলো, তাকে আমি হাসপাতালে, নীলরতন হাসপাতালে ভর্তি করলাম, এবং তার ব্লাড টেস্ট অনেক কিছু, এগুলো আমরা জানতাম না। তো এইসব দেওয়ার পরে আমার যত টাকা ছিল পত্রিকার জন্য, সব টাকা তার পিছনে ব্যয় করি, এবং দ্বিতীয় সংখ্যা আর প্রকাশ করা সম্ভব হলো। এর মধ্যে মুক্তিযুদ্ধের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো আমার কাছে প্রথম কষ্ট লাগতো যে আমি কেন দ্বিতীয় সংখ্যাটা বের করতে পারলাম না, এক সংখ্যার মধ্যে সে আবদ্ধ থাকলো। পরে মনে হয়েছে, এখন মনে হয় যে না, একটা লোকে একে বাঁচিয়ে তোলার জন্য আপনার চেষ্টা করেছি, কিন্তু উনি বাঁচাতে পারেনি। এরকম একটা পত্রিকার আসলে ভূমিকা কি ছিল, মানে এটার আউটপুট কি? এটা হলো, আমরা মুক্তিযোদ্ধার যে মুক্তিযোদ্ধারা দেশের ভিতরে ঢুকতো, সেই সব জায়গায় এন্ট্রি পয়েন্টে আমরা পত্রিকাগুলো পৌঁছে দিয়েছি, তারা নিয়ে গেছে। যেমন কত সংখ্যা ছাপছিল? তা আমার ধারণা হলো যে 5000 কপি, অনেক বিশাল, অনেক। পরে মনে হয়েছে এত কপি না হলে চলতো, 5000 কপি চলছে। এবং আমাকে এই ব্যাপারে কলকাতায় অবস্থান মতো ফরিদপুরের লোকজন হেল্প করেছে। তার মধ্যে আমার শিক্ষক ছিলেন কর্ণজিৎ বসু, তার কাগজের দোকান ছিলেন, এবং উনি পুস্তক সমিতির পেপার মালিক সমিতির জেনারেল সেক্রেটারি ছিলেন। উনি আমাকে 1 ঠেলা গাড়ি কাগজ দিয়েছিলেন।
তো ওখানে প্রণব ঘোষ ছিলেন হচ্ছে দ্বিজেন্দা ক্যাপাকুলার মানে ছাপার জন্য এই কাগজগুলি আপনি পাইছিলেন ডোনেশন, এবং সেটি 2 সংখ্যা হয়ে যেত। তারপরে হচ্ছে প্রণবদা আমাকে টাকা দিয়েছিলেন কয়েকশো, এবং দ্বিতীয় সংখ্যার জন্য টাকা দিয়েছিলেন। প্রথম সংখ্যার জন্য যে প্রেসের খরচটা দিয়েছিলেন, দ্বিতীয় সংখ্যা দিয়েছিলেন। এইটা হলো মূলত এই দুইজনই আরো 2-1 জন। মানে আপনি সাংবাদিকতা শুরু হলো, এখনো আপনি ওই পেশাতেই আছেন, সম্পাদনাই করছেন, তা আপনার সম্পাদক হিসাবেই আপনার সাংবাদিকতার কেরিয়ার শুরু একরকম। সেইটা বলা যায়। তার আগে আমার কোনো এইটা নেই। তার আগে আমি রাজেন্দ্র কলেজের সাহিত্য সংস্কৃতি সম্পাদক থাকাকালীন একটা 21 সংকলন সম্পাদনা করেছি, ওটার নাম ছিল কৃষ্ণচূড়া। পরবর্তীতে পেশাদার সাংবাদিক কবে থেকে হলেন? সেটা সিদ্ধান্ত নিলাম 91 সালে। তখন আমি কলাম লেখা শুরু করি, এবং এই 2000 সালে এই 7-8 বছর আমি নিয়মিত কলাম লিখি। আর 2000 সালে আমি পত্রিকা জয়েন করি, মানব জীবন। তার আগে আমি কলামিস্ট হিসাবে পরিচিত করেছি। সাংবাদিকতা আপনার দীর্ঘ যাত্রা, আজকের সময়ে এসে সাংবাদিকতার মান নিয়ে আপনার বলার জায়গা। সাংবাদিকরা পথ হারিয়েছে। সাংবাদিকরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বেশ কিছু দিন ধরে তারা দল কানা হয়ে গেছে। যে দল ক্ষমতায় সেই দলের সঙ্গে কেউ, বিরোধী দলের সঙ্গে কেউ, এবং তাদের অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে যে মোর ভ্যাটিকান দেন পোপের চেয়ে তারা বেশি ভ্যাটিকান হয়ে পড়েছে। তো এইটি হলো সাংবাদিকদের সবচেয়ে ব্যাপার। আর সাংবাদিকদের ক্ষেত্রে যে বাধা ছিল সেটা একটা ভয়ের সংস্কৃতি ছিল, সেটা চেনা শাসন আমলে তা আরও প্রবল ভাবে ছিল। আর তার চেয়ে বড় ছিল হলো পাওয়ার সংস্কৃতি। এই পাওয়ার লোভে তারা আগ বাড়িয়ে দালালি করেছে, মাথা বিক্রি করেছে, এবং এরাই হচ্ছে সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে। এর থেকে বের হবো কেন? এর থেকে বেরোতে হলে তো আমার মনে হয় যারা পথ হারিয়েছে, পথভ্রষ্ট, তারা আর বেরোতে পারবে না। এখন নতুন প্রজন্মের সাংবাদিকদেরকে সাহসিকতার সাথে তাদেরকে মাঠে নামতে হবে এবং সৎ সাংবাদিকতা করতে হবে। আমার বক্তব্য হচ্ছে কেউ আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, যে কোনো দল করতে পারেন, জামাতও করতে পারেন, আপত্তি কিছু নেই। কিন্তু আপনি যখন সাংবাদিক, তখন আপনার পেশাটা হচ্ছে কোথায়। একটা পত্রিকার এডিটর পলিসি থাকতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে বস্তুনিষ্ঠতা দরকার, যে সততা দরকার, যে সংবেদনশীলতা দরকার, সেটা সাংবাদিকদের থাকা দরকার। সেটা আমরা দেখি এখন সাংবাদিকরা নিজেদেরকে পরিচয় দেয়, কেউ নিজেদেরকে আওয়ামী লীগের মনে করে, কেউ বিএনপি মনে করে, বিভিন্ন জন বিভিন্ন, কেউ জামাত মনে করে, কেউ কমিউনিস্ট পার্টির লোক মনে করে, কিন্তু সাংবাদিক পরিচয়টা তাদের কাছে গৌণ হয়ে পড়েছে। এটা আমাদের জন্য বিপদের। এখন এই সাংবাদিকের বস্তুনিষ্ঠতা বা সাংবাদিকের সততার সাথে তো প্রতিষ্ঠানেরও একটা সম্পর্ক আছে, গণমাধ্যম যাকে বলছি, সেই গণমাধ্যমগুলো কি আসলে গণমাধ্যম হতে চায় বাংলাদেশে? না, সেটা অবশ্যই। সে একসময় সাংবাদিকরাই সম্পাদক হতেন, মানে মালিক হতেন। তারা তাদের নিজস্ব রাজনীতির ভীষণের কারণে হোক, কিংবা সেবাব্রতর কারণেই হোক, তারা পত্রিকা বের করতেন, দায়িত্ব পালন করতেন। কিন্তু এখন এটা এখন এটা হলো কর্পোরেট হাউসগুলোর কাছে চলে গেছে। তো এই কর্পোরেট হাউসগুলো মালিক, এবং এখানে অনেকগুলো সমস্যা আছে। সরকারের দিক থেকে যেমন চাপ আছে, এখানে কর্পোরেট হাউসেরও এক ধরনের ব্যবসায়িক লাভ লোকসানের ব্যাপার আছে। এই সব কিছু মোকাবেলা করে এখানে সৎ সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জ। এখন তাহলে এই সময় এসে কোনো ধরেন কিছু সাংবাদিক বা কয়েকজন মিলে যদি, যে আপনি তরুণদের উপর নির্ভর করতে চাচ্ছেন, তরুণদের ভালো সাংবাদিকতার চর্চা করার কথা বলছেন, কিছু তরুণ যদি স্বাধীন গণমাধ্যম করতে চায়, সেইটা কতটা সম্ভব? আমার কাছে মনে হয় সেইটি হলো বিষয়। তাদেরকে কিছু স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যে প্রতিষ্ঠান এই ধরনের অর্থনৈতিকভাবে ভারাক্রান্ত হবে। খানিকটা যে অনলাইন কিংবা এই ধরনের পত্রিকা গড়ে উঠবে, যেগুলো স্বাধীনভাবে তারা মোকাবেলা করতে পারে, এবং তারাই একসময় চোখ খুলে দিতে পারে, আত্মারাদের ঘামের বাঁচাতে পারে। এইটা মানে এইটা করতে গেলে প্রতিবন্ধকতা কি? অর্থ তো একটা বড় বিষয়।
আর সবচেয়ে প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক ব্যাকআপ যেটা সেটা নিজেই নিজের প্রতিবন্ধক, নিজের থেকে নিজে যদি সে যদি ডিটারমাইন্ড হয় যে আমরা কিছু করতে চাই, এবং সাংবাদিকতা এই মানে অপসংস্কৃতি অপসাংবাদিকতা অচরায়তন ভাঙতে চায়, তাহলে তাকে ডিটারমাইন্ড করতে হবে, সাহসিকতার সঙ্গে তাকে পা ফেলতে হবে, এবং এই জন্য দরকার হচ্ছে সাহসী তারুণ্য। আপনি বলেছেন আপনার আলোচনার ভিতরে বিভিন্ন সময় আপনার দাদার প্রভাব, আপনার বাবার প্রভাব, এর বাইরেও মানুষের জীবনে তো ভীষণ ঠিক করতে, গোল ঠিক করতে বিভিন্ন গুণী মানুষের প্রভাব থাকে, বুদ্ধিজীবীদের প্রভাব থাকে, মনীষীর প্রভাব থাকে। আপনার জীবনকে প্রভাবিত করেছে এমন কারা? এর মধ্যে অনেকে আমি চিনি, কাছ থেকে দেখেছি, অনেকে দূর থেকে নাম শুনেছি, তাদের একটা প্রভাব তো আমাদের সেই নামগুলি আমরা জানতে চাই। হ্যাঁ, নামগুলি তো ইতিহাস আসলে। যেমন আমাদের শিক্ষকদের ভিতর অনেকেই তাদের আদর্শ, যেমন এ.কে ঘোষ, এম.এ হাসিম, এম.এ হাফেজ, তারপর ওখানে আরও শিক্ষক ছিলেন জি.এম হালিম, এইসব শিক্ষকদের সবসময় তাদের হিতোপদেশ আমাকে উজ্জীবিত করেছে, এইটা একটা দিক। আরেকটা হলো ফরিদপুরের কিছু গুণী মানুষ যাদের কথা শুনতে শুনতে বড় হয়েছে, যেমন হুমায়ুন কবির, তো জাহাঙ্গীর কবির, এই ধরনের কিছু মানুষের যারা, কিংবা বিভিন্ন সংগ্রামে যারা ছিল, এর বাইরে আমাদের কিছু অঙ্গ হচ্ছে যাদের স্যাক্রিফাইস আমাকে অনুপ্রাণিত করতো, যেমন তার ভিতরে ইমামউদ্দিন আহমেদ, তো অন্য পার্টি করতো, কিন্তু তারপরেও যেমন মানোয়ার হোসেন, লিয়াকত হোসেন, বিশেষ করে করতেন না, ওই ধরনের সঙ্গে অবশ্য পরে যোগাযোগ হয়, কিন্তু এই ক্ষেত্রে এদের ভূমিকাগুলো আমাকে করেছে, উদ্বুদ্ধ করেছে, উদ্বেলিত করেছে। এখন পর্যন্ত যা কিছু আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন, এর বেশিরভাগ কথাই আপনার বিভিন্ন সময় বলা, কারণ এই সব মোটামুটি নির্দিষ্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্নই করা হয়। এমন কিছু যা আপনি বলতে চান কিন্তু আমরা কখনো জিজ্ঞেস করি না, সেইটা জানতে চাই। এই মুহূর্তে মনে পড়ছে না, আমি বলতে চাই। আর একটা আমি বলতে চাই, যা আমাকে জিজ্ঞাসা করে বলতে কোনো বাধা নেই, আমি নিঃসংকোচে সব কিছুই বলতে পারি, এমনকি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে পারি। হ্যাঁ, একটা প্রশ্ন সবাই করে যে প্রেমের ঘটনা, তো ঘটনাটা হলো যে হ্যাঁ, কৈশোরে ভালো লাগা না লাগা ছিল, কিন্তু প্রেম বলতে যেটা বোঝায় সেটা কেননা তখন আন্দোলনের রাস্তায় এমনভাবে নিজেকে নিবেদিত করেছিলাম যে ওদিকে তাকাবার সুযোগ ছিল। আপনার লেখালেখিতে রাজনীতি আছে, ইতিহাস আছে, মুক্তিযুদ্ধ আছে, আপনার জাপান ভ্রমণের বই আছে, গল্পের বই আছে, কবিতা লেখেন নাই? কবিতা একটা লিখেছিলাম শেষ পর্যন্ত, এটা হচ্ছে আজ থেকে 40 বছর আগে আমার মনে হয় শেষ কবিতা লিখেছিলাম, হয়তো বা অর্ধ ডজন কবিতা আমাকে খুঁজে পাওয়া যেতে পারে। তার ভিতরে একটা 85 সালে অরণিতি ছাপা হয়েছিল, এবং সেটা আমি ফরিদপুরে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করতে গিয়ে সেটা খুঁজে পেয়েছি। অরণি মানে ফরিদপুরে একটা অরণি আমরা করেছিলাম, হ্যাঁ, ওখানে ছাপা হয়েছিল, সেটার একটা চমৎকার কাহিনী। অরণি তো সম্প্রতি আবার শুরু করেছে, সেটার একটা চমৎকার কাহিনী, সেটা হলো যে আমি তখন রাজনীতি নিয়ে ব্যস্ত, সারা দেশ করছি, তো আমাকে একটা প্রবন্ধ চেয়েছিল, আমি রাজশাহীতে বসে বসে সেই প্রবন্ধটা 21-এর সংকলনে একটা প্রবন্ধটা রেডি করেছি, কিন্তু আমি যখন ফরিদপুরে পৌঁছলাম তখন আকরাম হোসেন, কুশল এখন আছে, ওরা সবাই এসে বললো আপনার প্রবন্ধটা পরে ছাপবো। কেন? তো বললো যে এরকম ব্যাপার, আমরা সিদ্ধান্ত নিয়েছি কবিতা সংকলন করবো। তো আমি বললাম যে ঠিক আছে, তো তোমরা সকালে আমার কাছে একটা কবিতা নিয়ে দেবে। ওরা তো ওদের চোখ ছাড়া ওরা, এবং সকালে সারা রাত ধরে 10টার মধ্যে আমি একটা কবিতা লিখে দিয়েছিলাম, এবং সেই কবিতাটা অরণির মানে কবিতা সংকলনের স্থান পেল। এবং আমি যখন 21শে ফেব্রুয়ারি কোর্ট চত্বরে সবাই যাচ্ছিলাম, তখন দেখি কুশল চৌধুরী, আবু সুফিয়ান চৌধুরী নাম, ও আবৃত্তি করছে যে আবু সাইদ খান রচিত কবিতা এখন সময়। তা আমি ভাবলাম যে ভাগ্যিস ওরা
আমি কবিতা লিখতে পারি কিনা এটা চ্যালেঞ্জ করে কবিতা লিখে নিয়েছে। আর যদি আজকে কবি উচ্চারণটা করতো তাহলে আমি একটা কবিতা বই বের করতাম, কিন্তু কবি উচ্চারণ করে নাই, যে কারণে আমার এই 40 বছর আগে লেখা কবিতাটাই শেষ কবিতা হয়ে গেছে। তো তুমি চাইলে তোমাকে দিতে পারি। নিশ্চয়ই অরণির ওই সংখ্যা নিশ্চয়ই আছে। না, ওই সংখ্যাটা নেই, সংখ্যাটা নাই। ওই কবিতাটা আমি বোধহয় জাদুঘর কিংবা প্রত্যেকে ওইটাকে আচ্ছা, ওইটাকে ফটোকপি নিয়ে এসেছি। আচ্ছা, আমি নিব আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ সাইদ ভাই। আসলে কথা অনেকগুলি অধ্যায়, আপনার জীবনের অনেক অধ্যায়, বলতে গেলে আরো অনেক সময় লাগবে। আজকে এখানেই শেষ করি, আবার কোনো একদিন আমরা একসাথে হবো, আবারও কথা বলবো। ভালো থাকবেন। ধন্যবাদ।